অধিক অর্থ প্রদান ও পরিকাঠামোগত উন্নয়ন ও জনগণের আশা আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনস্থ ক্ষমতায়নের জন্য দ্রুত সংশোধন করার উদ্যোগ গ্রহণ করুন। এই রেজলিউশনের যে শিরোনাম, এই শিরোনামের বিশেষ যে শব্দগুলি সেটাকে আমি আবার বলতে চাই। সেটা হচ্ছে ষষ্ঠ তফসিলের অধীনস্থ ক্ষমতায়নের জন্য দ্রুত সংশোধন উদ্যোগ গ্রহণ করুন। এই বিষয়ে যেহেতু আমরা ষষ্ঠ তফসিল নিয়ে কথা রেজলিউশন পাস করতে যাচ্ছি, এটাতে পাস করার আগে আমাদের যে কি পরিপ্রেক্ষিতে ত্রিপুরায় সংবিধানের ষষ্ঠ তফসিল বলবৎ করার জন্য অতীতে আমাদের মধ্যে বিশেষভাবে সেটার উদ্যোগ নেওয়ার জন্য অনেক আন্দোলন হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে একটা না বললে হয়তো আমরা এটার যে গুরুত্বটা আর একটু অনুধাবন করতে পারব। ত্রিপুরা একটা রাজন্য শাসিত রাষ্ট্র ছিল, স্বাধীন রাষ্ট্র। এই রাষ্ট্র 13ই অগাস্ট 1947 সালে ভারত সরকারের সঙ্গে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সই করেন। যেহেতু আমাদের মহারাজা বীর বিক্রম মানিক্য তখন মারা গিয়েছিলেন, সেই হেতু মহারানী কাঞ্চনপ্রভা দেবী এবং ভারতের গভর্নর জেনারেলের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তারপরে ঠিক এভাবে কিন্তু ভারতবর্ষে যতটা রাজন্য শাসিত রাজ্য ছিল তার মধ্যে স্বাধীন রাষ্ট্র হিসেবে তখন ছিল মণিপুর, ত্রিপুরা, ইফ আই এম নট মিস্টেকেন, জম্মু অ্যান্ড কাশ্মীর। এইটা আমাদের সবটাই ব্রিটিশ শাসিত, ব্রিটিশ শাসনাধীন এই রাজ্যগুলি। মহারাজা বা রাজারা ছিলেন ব্রিটিশ শাসনে ছিলেন। এটা ঠিক আরো একটু বলার আগে আমি এটাও বলতে চাই যে এই রেজলিউশন আনার অর্থ এই নয় যে ত্রিপুরা পার্টি তার নিজস্ব যে একটা দাবি ছিল, গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা ত্রিপুরাল্যান্ড, সেই দাবি আমরা এখনো পরীক্ষা করিনি। সেটার জন্য আমরা আরো কাজ করে যাব। তো সেই সঙ্গে তার পরবর্তী কি হয়েছিল আমরা সবাই জানি। 1947 ইন্ডিয়ার ভারতবর্ষের যে স্বাধীনতা সূর্য যেদিন উদয় হয়েছিল, ভারত ভাগ করে এবং ত্রিপুরা রাষ্ট্র পরবর্তী সময়ে ভারতবর্ষের অঙ্গ হিসাবে, তার উপরে যে জনস্রোত, ঐতিহাসিক জনস্রোত এসেছিল, সেই জনস্রোতের ফলে এখানকার যে আদিবাসী জনগণ, ত্রিপ্রাসারা, যাদের বংশধর রাজারা 184 জন রাজা রাজত্ব করেছিলেন, শেষ রাজা ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য। এই ভূমির উপরে কিন্তু ইকোনমিক্যালি এই ভূমির উপরে অনেক দখল এসেছিল এবং তারপরে আরো একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আমি একদম সংক্ষেপে বলতে চাই, এটাকে বিশ্লেষণ করব না, বিশ্লেষণ করলে অনেক সময় লাগবে। 15 অক্টোবর 1949, 15 অক্টোবর 1949
আরও একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, দি ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট, এবং সেই দিনেই ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা অঙ্গাঅঙ্গভাবে সম্পূর্ণভাবে প্রবেশ করে। অ্যাকসেশন অ্যান্ড এক্সিড অ্যান্ড মার্জার, এই যে এক্সিড অ্যান্ড মার্জারের মধ্যে ডিফারেন্স আছে আপনারা সবাই জানেন। যারা এখানে যদিও যে আমাদের মাননীয় পার্লামেন্টারি মিনিস্টার উনিও অ্যাডভোকেট, অনেক অ্যাডভোকেটরা আছেন, তো এটার পার্থক্যটা আপনারা অবশ্যই বুঝবেন। তো এই এগ্রিমেন্ট সাইন হওয়ার পরে একটা যেটা নেওয়া হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে, সেটা হচ্ছে একজন নমিনেটেড মেম্বার টু দি ড্রাফটিং কমিটি অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, একজন মেম্বার ছিলেন। এখানে বয়োজ্যেষ্ঠ যারা আছেন আপনারা সবাই জানবেন উনি কে ছিলেন। উনি ছিলেন গিরিজা শঙ্কর গুহ বার এট ল। উনি মণিপুরের জন্য নমিনেটেড মেম্বার ছিলেন, মেম্বার টু দি ড্রাফটিং কমিটি ইন্ডিয়ান কনস্টিটিউশনের, এবং ত্রিপুরার জন্যও ছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, আমি জানি না, আমি ওনার নামটা পেয়েছি বিভিন্ন ত্রিপুরার উপরে লেখা বই। এই বইয়ে যখন এই বইগুলি আমি যখন পড়ছিলাম, সেই বইগুলি থেকে আমি ওনার নাম খুঁজে পেয়েছি। বাট উনি মেম্বার হওয়া সত্ত্বেও, সদস্য হওয়া সত্ত্বেও ড্রাফটিং কমিটিতে ত্রিপুরার জনগণের জন্য সংবিধানে কি আর্টিকেল, কি বিশেষ সুবিধা আমাদের জন্য, আমরা যারা ত্রিপুরা ইন্ডিজিনিয়াস পিপুল তাদের জন্য, এবং ফর দ্যাট ম্যাটার ফর দি হোল পপুলেশন, আমার আজ পর্যন্ত আমি কোথাও সেই ব্যাপারে দেখতে পাইনি। এই কারণে এটা বলছি, 1951-এ আমাদের প্রথম জনগণনা হয় স্বাধীনোত্তর ভারতবর্ষে। সেই জনগণনাতেই আমরা জানতে পারি যে আমাদের যে সংখ্যা, জনসংখ্যা, 19 দফা জাতির যে জনগোষ্ঠীর যে জনসংখ্যা 36% নেমে আসে। সংখ্যাগুলো থেকে আমরা সংখ্যালঘুতে পরিণত হই। তখন থেকে কিন্তু হয়তোবা তখন কিন্তু আমাদের মধ্যে সেই শিক্ষা বহরটা ছিল না, আমাদের মধ্যে সংখ্যাটা ছিল না, সেটার বোধগম্য আমরা করতে পারি নাই। আগরতলাতে যদিও ছিলেন অনেকে শিক্ষিত লোক আমাদের মধ্যে। তারপরে এই যে ড্রাফটিং কমিটিতে 6 শিডিউলটা কিভাবে আসলো ইন্ডিয়ান কনস্টিটিউশনে? 6 শিডিউলটা আসলো বিকজ অফ অনারেবল দি গ্রেট লিডার গোপীনাথ বরদলৈ। উনিও ছিলেন আসাম থেকে, আপনারা সবাই জানেন, যার নামে গুয়াহাটির এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখন, এবং উনি আসামেও চিফ মিনিস্টার ছিলেন। ড্রাফটিং কমিটিতে যখন উনি বলেছিলেন যে না, আসামের পার্বত্য জনগণের জন্য, তাদের এম্পাওয়ারমেন্টের জন্য সংবিধানে সংস্থান রাখতে হবে। উনি যখন বলেছিলেন, যেটা আমি পড়েছি, ড্রাফটিং কমিটিতে কিন্তু প্রথমে রিফিউজ করা হয়েছিল, না হবে না। অনেক চেষ্টা চরিত্রের পরে একটা সাব কমিটি গঠন করা হয়েছিল, ওনাকে চেয়ারম্যান করে, এবং সেই সাব কমিটিতে ছিলেন তখন জে এন নিকলস রয়, শ্রী রূপনাথ ব্রহ্ম, তারপরে শ্রী মায়াং নকচা। তারপরে এই মায়াং নকচার পরিবর্তে উনি বোধহয় কমিটিতে থাকতে পারেননি, আলিবা ইন্তি। এরপরে আছেন শ্রী এবি থাক্কার।
এই তাদের প্রচেষ্টায় 6th শিডিউলটা আসাম রাজ্যের জন্য, I underline the word Assam রাজ্যের জন্য, that was only for the state of Assam. 6th schedule was only for the state of Assam. তো তারপরে 1956 আপনারা অবশ্যই জানেন, এই 1956-এ ত্রিপুরাকে আসামের সঙ্গে মার্চ করার জন্য কেন্দ্র সরকার একটা প্রপোজাল দিয়েছে। আমাদের রাজ্যে কেন্দ্র সরকারের এই প্রপোজালের বিরুদ্ধে আমরা সবাই মিলে, আমি বলবো, সেটাকে বিরোধিতা করা হয়েছিল যে না, ত্রিপুরাকে কোনোভাবে আসামের সঙ্গে মার্চ করা যাবে না। আমি কেন বলছি এই কথাটা, যে 6th শিডিউলের প্রভিশন রাখা হয়েছে আসাম রাজ্যে, এবং এই 6th শিডিউলটা প্রথম বলবৎ করা হয়েছিল নর্থ কাছাড় হিলস 1951-এ। খাসি জয়েন্ট হিলস ডিস্ট্রিক্ট কাউন্সিলে সৃষ্টি করা হয়েছিল, ডিস্ট্রিক্ট কাউন্সিল সৃষ্টি করা হয়েছিল 1952-তে। কার্বি আংলং ডিস্ট্রিক্ট কাউন্সিল, অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল 1952-তে। এই যে ইন্ডিজিনাস পিপুলদের প্রোটেকশন এবং তাদের ইকোনমি, তাদের ভূমি রক্ষা করার জন্য কিন্তু এইগুলি করা হলো ইন দি স্টেট অফ আসাম। আমরা বাই অ্যান অ্যাক্ট অফ এগ্রিমেন্ট ইন্ডিয়ার সঙ্গে যোগদান করলেও এই ধরনের সংস্থান আমাদের জন্য ছিল না। ফলত কি হয়েছে, এই যে ডিস্ট্রিক্ট কাউন্সিল, অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল পাওয়ার জন্য ওদেরকে কিন্তু কোনো কিছুই করতে হয় না। ধীরে আস্তে তারপরে 1967-এ ত্রিপুরা অনুযোগী যুব সমিতির জন্ম হলো। প্রথমে তারাও 6th শিডিউল চায় না। 1967-এ কিন্তু 6th শিডিউলের ডিমান্ড ছিল না, ছিল 5ম অথবা 7ম তপশিলের অধীনে ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন করা। 1968-এ তাদের বুদ্ধিম হলো যে না, তাদেরকে 6ষ্ঠ তফসিল অন্তর্গত অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল দাবি করতে হবে। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। এইভাবে আমরা যদি দেখি 1956-এর কথা বললাম, আমরা কেন এটা অপোজ করেছি। এই অপোজ করার ফল খাসি, জয়ন্তিয়া, গারো হিল যদি আবার বেরিয়ে আসতে পারে, রাজ্য পূর্ণাঙ্গ রাজ্য পেয়ে, এবং ত্রিপুরার সঙ্গে পূর্ণাঙ্গ রাজ্য পাওয়া মানে দেওয়া হয়েছিল মেঘালয়কে, আমরা আবার বেরিয়ে আসতে পারতাম, কিন্তু 6th শিডিউলটা গঠন হয়ে যেতে পারত, যেহেতু এটা আসাম স্টেটের জন্য ছিল, যেটা আমরা হয়তো আমাদের সেটা জানা ছিল না। দ্যাট ওয়াজ দি ব্লান্ডার অন আওয়ার পার্ট। না, এই যে প্রভিশন অফ যেটা আমি বললাম, যেটা অ্যাপ্লিকেবল হয়ে গেল এইসব স্টেটগুলিতে, এবং ইন দ্য মিন টাইম কি হলো, 1960-তে TLR-LR অ্যাক্ট হলো। TLR-LR অ্যাক্ট, এবং আমাদের অ্যাটলিস্ট এখানে কি প্রভিশন রাখা হয়েছে যে ভূমি হস্তান্তর, বেআইনি ভূমি হস্তান্তর হলে সেটা ফেরত যাবে। কাট অফ ডেটটা কি ছিল? TLR অ্যাক্টের প্রথম কাট অফ ডেট 28 সেপ্টেম্বর 1960। তারপরে ইন দি মিন টাইম, আমি জাস্ট শর্ট করে বলছি এই জন্য, ইন দি মিন টাইম কি হলো, আমাদের ত্রিপুরাকে 1963-তে ইউনিয়ন টেরিটরি করা হলো উইদাউট অ্যাসেম্বলি। তো উইদাউট অ্যাসেম্বলি যদি হয়, এখানে তো আইন পাস করা যায় না, তার জন্য অপেক্ষা করতে হয়েছিল। আবার আন্দোলন হয়েছিল পূর্ণাঙ্গ রাজ্যের জন্য। পূর্ণাঙ্গ রাজ্য হয়েছে ইন 1972। কখন? ইন 1972
21 জানুয়ারি। পূর্ণাঙ্গ রাজ্য হওয়ার পরে 1974 এ টেলর অ্যালান অ্যাক্টে সংশোধন করা হয়েছিল। কোনটা? সেই যে কাট অফ ডেট 28 সেপ্টেম্বর 1960 জায়গাতে 1 জানুয়ারি 1969। কেন এটা আপনারা ভালো করে জানেন। বেআইনি হস্তান্তরিত যে জায়গাগুলি, এটা যদি ফেরত যদি দিতে হয়, সেই কাট অফ ডেটটা যদি চেঞ্জ না করা হয়, বেআইনিতে যারা হস্তান্তরিত হয়েছিল, এবং হস্তান্তরিত করতে গেলে একটা ব্যাপক একটা সংখ্যকের হাত থেকে ভূমি চলে যাবে। দ্যাট ওয়াজ দি অবজেক্টিভ। এটা আমাদের এখন শুনতে একটু খারাপ লাগতে পারে, কিন্তু আমাদের পজিশনে আপনারা আসুন। আমাদের ইন আওয়ার ওন ল্যান্ড যখন আমরা মেজরিটি ছিলাম, মাইনরিটি হয়ে আবারও যদি এই সবাই যদি সম্মুখীন করতে হয়, কারণ ল্যান্ড ইজ আনস্ট্রেচেবল। এইবার অনেক এটা নিয়েও কথা বলেছেন আমাদের মাননীয় মন্ত্রী পার্লামেন্টারি অ্যাফেয়ার্স কোনো একটা প্রসঙ্গে। শুধু এটা না, 1974-এ যে কাট অফ ডেটটা শুধুমাত্র পরিবর্তন করা হয় না, আরো একটা জিনিস করা হয়েছিল। সেটা হচ্ছে মহারাজা বীর বিক্রম মানিক্যের কর্তৃক যে ভূমি সংরক্ষণ করা হয়েছিল, কাদের জন্য? ত্রিপ্রাসাদের জন্য। তো এখানে কি হয়েছে, উনি যখন করেছেন এটা 5টা কমিউনিটির জন্য করা হয়েছিল। 5টা কমিউনিটি, পঞ্চম ত্রিপুরী। এবং ওই বিলের কপিটা আমার এখানে আমি সংরক্ষণ করে রেখেছি, আছে আমার কাছে। প্রয়োজন হলে আমি আবার এখানে পবিত্র হাউসে সাবমিট করতে পারবো। গ্রাউন্ড অফ রিপিল অফ দি রিজার্ভ ল্যান্ড মেড বাই মহারাজা বীর বিক্রম মানিক্য was it was discriminatory in nature. Key discrimination? It was only reserved for the 5 communities. যদি এটা ডিসক্রিমিনেটরি হয়ে থাকে, এটাকে সংশোধন করা যেত। সম্পূর্ণ 19টা কমিউনিটির জন্য সেটাকে সংরক্ষণ করা যেত, রিপিল না করে। কিন্তু রিপিল করা হয়েছে। We have been pushed to the wall. তো আমরা কেন চাইছি যে এই যে কিনা বলে আমরা কেন ত্রিপুরাল্যান্ড চাইছি? আমি মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন, যদিও কোথাও বাইরে আছেন বোধহয়, শুনছেন বক্তব্য, ওনাকে আবার টেলিফোন বলেছি। ভারতবর্ষে অনেক কমিউনিটি আছে যে কমিউনিটিরা মার্জিনালাইজড হয়ে নিজের ভাষা, সংস্কৃতি, ট্রেডিশন, কাস্টম সব অস্তিত্বের সংকটে পড়ে গেছে। একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে। এবং আমরাও যদি সেইভাবে যদি আমাদের অধিকার আমরা আদায় না করতে পারি, সংবিধানে থাকা সত্ত্বেও যদি না করতে পারি, আমরাও সেই জায়গাতেই চলে যাব। কারণ আপনারা সংখ্যাগরিষ্ঠ, এবং সংখ্যাগরিষ্ঠ শুধু ত্রিপুরায় না। হ্যাঁ, রিলিজিয়ান গ্রাউন্ডে বাংলাদেশ প্রবলেম থাকতে পারে, কিন্তু আমি যদি রিলিজিয়াস গ্রাউন্ড যদি ছেড়ে দেই, the Muslims are also Bengali, the Hindus are also Bengali. Bengali ওয়ার্ল্ডে বাঙালিরা প্রায় 38 থেকে 42 কোটি, এবং এই 38 থেকে 42 কোটি যদি হয়, 15 লক্ষ লোক কি 15 লক্ষ লোক কি
যে কোনো মুহূর্তে মানে it is a matter of time that we are phasing out slowly and gradually towards extinction from the face of the earth. আমার আজকে এই একটু আগে আমি বসে বসে ভাবছিলাম মাননীয় বিধায়িকা কল্যাণী রায় মহোদয়া এবং উনি বিধানসভারও এই বিধানসভায় উনি চিফ হুইপ, ওনারও একটা প্রাইভেট মেম্বার বিল আছে, ওনার নাম কিছু এক নম্বরে ছিল। এটাকে অদল বদল করে সুবোধ দেববর্মার সামনে আসলো, আমি পেছনে ছিলাম, আমি মাঝখানে চলে আসলাম, উনি পেছনে গেলেন। না, আমি অন্যভাবে বলছি এটা, this is a kind of facilitation. You are creating an opportunity to speak. I really thank you for that. So, in the same way, if the people belonging to the majority communities, population, do not facilitate us, and আমরা সবসময় বলছি শান্তি সম্প্রীতি কোথায় বলে আসছি, এটাই তো শান্তি সম্প্রীতি। We'll have to accommodate each other, so each other, সেটাই কাম্য। And এই যে মহারাজার যে ল্যান্ড রিজার্ভেশন আমি কথা একটু আগে বলছিলাম, কত ছিল? 2060 square miles, sorry, 2060 square miles, তার মধ্যে 300 স্কোয়ার মাইল ত্রিপুরায় রিফিউজি আসার জন্য সেটাকে রিজার্ভ করা হয়েছিল। এটা অন রেকর্ড, এটা অন রেকর্ড। তো এই যে 1974-এ মহারাজা কর্তৃক রিজার্ভ ল্যান্ড যদি সেটাকে রিপিল করা হয়, তাহলে ওই যে 300 স্কোয়ার মাইল সেটা রিজার্ভ করা হয়েছিল ফর এ স্পেসিফিক পারপাস, এটা তো রিপিল করা হয়নি। ইট স্টিল এক্সিস্ট, কন্টিনিউস on humanitarian ground. We are not opposing that. We are not opposed to that. One more information I want to add. এই যে দাবিটা ছিল ষষ্ঠ তফসিলের অধীনে এডিসি গঠন করা, 1978-এ টিউজডেস যখন তার 4 জন বিধায়ক নিয়ে এই পবিত্র বিধানসভায় প্রবেশ করেছিল, what does it bear implication? It has implication. গণতন্ত্রে মোল্ডিং অফ পাবলিক অপিনিয়ন বলে একটা কথা আছে। কোন একটা দাবির উপরে যখন একটা রাজনৈতিক পার্টি ইলেকশনে জিতে, নির্বাচনে জিতে সে আসে, 4 জন এমএলএ, অন্য কোনো অপোজিশন বা বিরোধী পার্টি তখন আর ছিল না ওই 1978-এ। So the public opinion was bolded on formation of 6th schedule, on the demand of the formation for 6th schedule. That's why, since the question of implementation of 6th schedule in Tripura lies, the onus lies on the shoulder of the government of India, that is the central government. Perhaps it was not possible on the part of the state government at that point of time. Yet, the government in 1979
18 January perhaps, a bill was passed. And TTIDC was constituted in 1982. In between, I'm not going to repeat because the incident, the unfortunate things happened, was known or is known to all of us. And after that, the government of India at the center noted green signal in 1984. On 23rd August 1984, it was passed in the parliament, and it came into effect on 1st April 1985. But if you look at the 6 schedules constituted for the Khasi Hills Autonomous District Council, Jointai Hills Autonomous District Council, you will find that they have passed all the rules related to land tenure, administrative rule in such 6 to 8 rules in 1952 itself, because there was no hurdle. Why there was no hurdle? The bill went to the governor directly. Even today, the hurdle is for the TTIDC and the Chakma District Council in Mizoram, and also I think one Mara land is there. 20 PB, para 20 PB was introduced and incorporated in the 6th schedule in 1988. So, whenever the TTIDC passes the bill, it has to be sent through the state government to the governor. Unless the Council of Ministers in the state notes its green signal, it cannot go to the governor for assent. So this is the thing. I don't know how the empowerment of the TTIDC has been hindered in various ways. Now also I think there are various rules and bills that is pending with the government. I may kindly be given some leniency for having mentioned all these things. Now, I want to talk about a little bit of customary law. The customary law which is being implemented in Khasi Hills District Council without codification. I repeat, without codification. Including they have criminal law, criminal customary law, and they have court in Khasi Hills District Council. Unless anything is decided, unless any judgment is given by the court of the Khasi Hills District Council, anybody aggrieved with the judgment of the court can go to the High Court, not before that. Without getting the judgment of the District Council, it cannot go to the High Court. The aggrieved person, after that only, after having received the judgment, an aggrieved person can approach the Honorable High Court. Now, in case of us, any customary law which is passed by the TTIDC, which comes to the state, goes to the law department, and law department, I would say, ask the TTIDC to change. You change this, you change that. My question is, if you want to change the
content of the customary codification made by the TTADC, then it should not be called customary anymore. It is customary. Maybe the terminology be changed in certain cases, but not the customary law itself. The honorable member, Sri Rampada Jamatia, when he was holding the tribal welfare portfolio, I was still EM, Education and PWD. I happened to be in his chamber. They were discussing about customary law. I expressed the experience that I gathered from Khasi Hills District Council, that you cannot change. If you change the spirit of the customary law, then it will be no longer customary law. So, we are talking about the empowerment of TTADC. Now, another thing is that the ambit of the scope of the provision of the 6th schedule goes up to Article 244A. We have TTADC in our state. The area of TTADC is within the state of Tripura. It is not separate. Likewise, under Article 244A, even once, the Meghalaya had the status of autonomous state under Article 244A in 1969 within the state of Assam. Within the state of Assam. Likewise, we can also have autonomous state under Article 244A of the Constitution of India, because autonomous state is not bifurcation of the state of Tripura. It is very much within this. It will be very much within the state of Tripura if TTADC is brought with the amendment under Article 244A. So, I am expressing all these things so that we have very clear idea about TTADC and the system, what others are doing and what we are doing. For us, I wish our leader of opposition, honorable leader of opposition is here. I hope he is listening to me from his chamber. The land use bill, land use rules, which was passed by TTADC in 207. In both in TTADC and in the state, the left front was ruling at that time. Including that land use bill, there were 6 more bills. The land use bill was returned in 2013 by saying that the TTADC did not have the power to pass the land use rules bill 2007. For the kind information of the House, I want to tell, TTADC has the full power to pass such rules related to land. I would like to request this August House, although you may be aware of the para 3 of the 6th schedule to the Constitution of India, talks about it.
the power of the TNC in having power on land allotment, land use. I'll just conclude by saying one more point. One more point just. সেটা হচ্ছে in Khasi Hills, according to their customs and tradition, land belongs to the community. Land does not belong to the government. তবে আপনারা বলবেন আরে কি বলে, ওইখানে যদি কেউ যদি এখন যদি ত্রিপুরা সরকার যদি বলে যে না আমরা ওইখানে জায়গা চাই, ওইখানে ভিলেজ হেডম্যানকে ওনারা ইনস্ট্রাকশন দেবেন যে কোনখানে জায়গা পাওয়া যায়, ত্রিপুরা গভর্নমেন্টের জন্য জায়গা দেখো না। শিলং হোল মেঘালয়, এই খাসি হিলস এন্ড জয়ন্তী হিলস, and only one place is there in Shillong. If anyone is interested, they call it European block. In European block, anyone can buy land, but rest of the rest you cannot buy. Lease there can be a lease agreement. So likewise, in fact, our traditions and customs in relation to the Tiprasa, in fact, was bulldozed. Many of us think that this shifting cultivation, occupying a land anywhere, everywhere they go and make their own house, have homestay, have their own way of establishment. This is the customary way of traditionally way of doing, way of occupying. This is our custom, this is our tradition. But what has happened to us? After merger with India, almost the whole hill is reserve forest. And maybe that is also a kind of this one, I don't know, but I feel that even reserve forest is against that was declared against the interest of the indigenous people of the state. Now with this, yes, I am just concluding, sir. With this point, I request this August House to pass the proposal in the form of resolution in regard to that I will propose. ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকাতে অধিক অর্থ প্রদান ও পরিকাঠামোগত উন্নয়ন ও জনগণের আশা আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনস্থ ক্ষমতায়নের জন্য দ্রুত সংশোধন করার উদ্যোগ গ্রহণ করুক। নমস্কার। আজকে এইভাবে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী যিনি ত্রিপুরা হাস্তানি মন্ত্রী কালকে স্যার তিনি বরঙ্গনা ডক্টর মানিক সাহন তাঙ্গে হামাইয়া করে হমালে মানমন্ত্রী বলে না দেখি না কি বলে উনি কি কাউন্ট না খাই তবু জিতেন বাবু সব 35 বছরের উপরে থাকা আমি প্রশ্ন বিসর্জন দিয়েছে আমাদেরকে। আমরা যদি হিম্মত থাকে এসটি রিজার্ভেশন দাঁড়ান, আমরা যদি হিম্মত থাকে কোথায় দাঁড়াচ্ছেন আপনি? জেনারেল সিটে দাঁড়িয়েছেন, এটা মনে রাখবেন। 35 বছর মায়ের কান্না ত্রিপ্রাসাদ করেন নাই, তার জন্য আজকে ত্রিপ্রাসাদের জন্য অনেক ব্যাক হয়েছে। আপনারা যদি 35 বছর আমাদের জন্য চিন্তা করতেন, আমরা অনেক আগে থাকতাম। 35 বছর চিন্তা করবেন এটা। মাননীয় স্পিকার স্যার, আমি
জন্য অনেক 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 জনজাতির জন্য চিন্তাধারা করছে। তার জন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই, কারণ আমাদের জনজাতিদের জন্য 125তম ত্রিপুরা ইতিহাসে এটা ইতিহাস হবে স্যার। কারণ ত্রিপুরা উপজাতি শাসিত জেলা পরিষদ বর্তমান আসন সংখ্যা 30, এটা 50টা করা হবে স্যার। সিপিএম তারা এটা করা হবে, হতো না, চাইছে না স্যার আমাদের জনজাতিদের জন্য। আজকে আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী, তার জন্য আমি ধন্যবাদ দিতে চাই। ব্লক কাউন্সিল চালু স্যার, জমি সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত ক্ষমতা প্রদান, এটা চিন্তাধারা করছে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী। আইন তৈরি করার জন্য নর্থ কাছার হিলস অটোনমাস কাউন্সিল, কার্বি আংলং অটোনমাস কাউন্সিলের মতো অতিরিক্ত ক্ষমতা প্রদান। ত্রিপুরা উপজাতি শাসিত জেলা পরিষদ বর্তমান নাম পরিবর্তন করে ত্রিপুরা টেরিটরিয়াল কাউন্সিল করা হবে, এটা আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, তাই আমি ধন্যবাদ দিতে হবে। আপনারা তো আমাদের নাম বিসর্জন দিয়ে দিচ্ছে স্যার। সিপিএমরা তো জিতেন বাবুরা আমাদের জনজাতির জন্য যা পাহাড়, নাম, নদী, নালা সব বিসর্জন দিয়ে দিচ্ছে। আমাদের সরকার আশা করে রিসা পর্যন্ত বিসর্জন দেয়, আমাদের এই রিসা পরিধান করে ওরা ফেলে দেয়। এখন ওরা ক্ষমতা নেই, আমাদের দরদি দেখাচ্ছে, হবে না কিছু। ওদের বিসর্জন দিয়ে দিয়েছে জিতেন বাবু তাদেরকে। সিপিএমদেরকে আমরা বিশ্বাস করি না, জনজাতিরা বিশ্বাস করে না, আসবে না জীবনে, আসবে না জীবনে। মায়া কান্না করলে হবে না স্যার। ওরা 35 বছর আমাদের অনেক কিছু করেছে স্যার, তার জন্য আজকে আমাদেরকে আমরা অনেক কিছু স্যার। আজকে রাজ পরিবার আমরা সম্মান দিয়েছি স্যার, আপনাকে ধন্যবাদ জানাবো। তার জন্য স্যার আজকে প্রাইভেট মেম্বার রিলেশন যে চিত্তবাবু এনেছেন, মাননীয় মেম্বার্স চিত্তরঞ্জন দেববর্মাকে আমি ধন্যবাদ দিতে চাই। থ্যাংক ইউ। ঠিক আছে, এখন আমি বাংলাদেশ সদস্য চিত্র